আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। প্রেসিডেন্ট প্রার্থীদের নির্বাচনী বিতর্ক নিয়ে মতবিরোধ তৈরি হচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। কোন টিভি চ্যানেলের আয়োজনে বিতর্ক হবে সে বিষয়ে ভিন্ন ভিন্ন পছন্দ রয়েছে উভয় পক্ষের। বিবিসি জানিয়েছে হ্যারিসের প্রচারণা কমিটি পূর্ব নির্ধারিত 10 সেপ্টেম্বরেই এবিসি নিউজ স্টুডিওতে বিতর্ক চায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এবিসি নিউজের আয়োজনে যে বিতর্কের সূচি ঠিক করা হয়েছিল সেটি ছিল বাইডেনের সাথে, কিন্তু বাইডেন এখন আর প্রার্থী নন, তাই ওই বিতর্ক বাতিল হয়ে গেছে। এর বদলে ট্রাম্প সেপ্টেম্বরের 4 তারিখে টিভি চ্যানেল ফক্স নিউজের স্টুডিওতে বিতর্ক চান। ট্রাম্প বলেন, 4 সেপ্টেম্বর কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের প্রস্তাবিত নির্বাচনী বিতর্কে অংশ নিতে আমি রাজি হয়েছি। এর আগে এবিসি ঘুমন্ত জো বাইডেনের সঙ্গে এই বিতর্কের আয়োজন করেছিল, তবে তা বাতিল হয়ে গিয়েছে কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন। বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলগুলোর পক্ষ থেকে উভয় প্রার্থীর প্রচার কমিটির সাথে বিতর্কের ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে। অনেক চ্যানেলই বিতর্ক আয়োজন করতে আগ্রহী, তবে ট্রাম্প জানিয়েছেন তিনি ফক্স নিউজের বিতর্কের প্রস্তাব গ্রহণ করেছেন। কমলা হ্যারিস টিভি বিতর্কে রাজি না হলে তিনি টাউন হলে বিতর্কের প্রস্তাবও দিয়েছেন। ফক্স নিউজ বরাবরই রক্ষণশীল টিভি চ্যানেল হিসেবে পরিচিত। ট্রাম্প আগের মেয়াদে ক্ষমতায় থাকাকালে যখন বিভিন্ন মিডিয়াকে বয়কট করেছেন তখন তিনি ফক্স নিউজকে একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন। কমলা হ্যারিসের প্রচার কমিটি চায় পূর্বনির্ধারিত 10 সেপ্টেম্বরেই বিতর্ক হবে। শুধু জো বাইডেনের বদলে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে হ্যারিস সেখানে অংশ নেবেন। কমিটির যোগাযোগ পরিচালক মাইকেল টেইলর বিবিসিকে বলেন যে বিতর্ক 10 তারিখে নির্ধারণ করাই আছে, সেটি নিয়ে ট্রাম্পকে গেম খেলা বন্ধ করতে হবে। তিনি আশা করেন ট্রাম্প সেপ্টেম্বরের 10 তারিখেই এবিসি নিউজের বিতর্কে হাজির হবেন। ইসমাইল হানিয়াকে হামলার বদলা নেয়ার ঘোষণা দিলেও ইরান কিভাবে এই পদক্ষেপ নেবে তা স্পষ্ট নয়। দেশটি সরাসরি ইসরায়েলের সাথে সংঘাতে নামবে নাকি মিত্র মিলিশিয়া সংগঠনগুলোকে ব্যবহার করবে সেটিও বোঝার উপায় নেই। তবে ইরান ও তার মিত্ররা পূর্ণমাত্রার যুদ্ধ চায় না বলেই মনে করেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসিক ফেলো হামিদ রেজা আজিজ আল জাজিরাকে বলেন, ইরানে এখন যে দাবি উঠছে তার একটি হলো তাদের সরাসরি কঠোর জবাব দেওয়া দরকার এবং যুদ্ধে নামতে তারা যে প্রস্তুত সেটি জানিয়ে দেওয়া দরকার। এই গবেষক আরও বলেন, ইরানের নেতারা মনে করছেন তারা যদি সেটি না করেন তাহলে ইসরায়েলকে থামানো যাবে না এবং এরপর হয়তো আবার কোনো ইরানি কর্মকর্তাকেই দেশের মাটিতে টার্গেট করবে ইসরায়েল। ইসমাইল হানিয়াকে হত্যার পরই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন এই হত্যার প্রতিশোধ নেওয়া তার দেশের দায়িত্ব। ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ নিকোলাস ব্লানফোর্ড বলেন, আমি মনে করি হিজবুল্লাহ যেমন বড় যুদ্ধ চায় না তেমনি সবাই। এই গবেষক মনে করেন ইরানের নেতৃত্বেই বড় অপারেশন শুরু হতে পারে, এরপর তাতে মিত্র সংগঠনগুলো যোগ দেবে, আর এই দফায় ইসরায়েলের বড় কোনো সামরিক স্থাপনাকে টার্গেট বানাতে পারে ইরান। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোর্তাজভি মনে করেন ইসরায়েল এই পরিস্থিতিতে ইরানকে বড় আক্রমণে উস্কানি দিচ্ছে যাতে তারা যুক্তরাষ্ট্রকেও এই যুদ্ধে জড়াতে পারে। আবার অনেক বিশ্লেষক মনে করেন প্রতিশোধ নিতে ইরানের মিত্র সশস্ত্র সংগঠনগুলো ইসরায়েলের সামরিক কর্মকর্তা কিংবা বেসামরিক লোকদের টার্গেট করে হত্যা করতে পারে, কারণ হিজবুল্লাহ অনেক দিন ধরেই ইসরায়েলের সাথে সংঘাতে রয়েছে। তারা ইসরায়েলের আরও গভীরে হামলা করতে হতাহতের তালিকা দীর্ঘ হতে পারে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। যে অতিথি ভবনে হানিয়াকে হত্যা করা হয়েছে ওই ভবনের 3টি কক্ষে বোমা স্থাপন করে রেখেছিলেন তারা। ইরানের 2 কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন মে মাসেই হানিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। তখন তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফনে যোগ দিতে ইরানে গিয়েছিলেন। তবে সে সময় ওই ভবনে ব্যাপক লোক সমাগম ও হত্যাকাণ্ড সফল না হওয়ার আশঙ্কা থেকেই ওই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছিল। এরপর ওই অতিথি ভবনের 3টি কক্ষে বোমা স্থাপন করেন ইরানের 2 নিরাপত্তা কর্মকর্তা, কারণ ওই কক্ষগুলোয় হানিয়ার থাকার সম্ভাবনা ছিল। অতিথি ভবনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ওই 2 নিরাপত্তা কর্মকর্তা চুপিসারে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভবনের বেশ কয়েকটি কক্ষে
প্রবেশ করেন এবং বের হয়ে আসেন। এরপর তারা ইরান ছেড়ে চলে যান, তবে দেশের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। মঙ্গলবার পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানের পর ওই অতিথি ভবনে ওঠেন হানিয়া। তখন সূত্র মারফত অভিযুক্ত দুই নিরাপত্তা কর্মকর্তা জানতে পারেন হানিয়া কোন কক্ষে রয়েছেন। এরপরই দিবাগত রাত 2টার দিকে দেশের বাইরে থেকে ওই কক্ষে থাকা বোমায় বিস্ফোরণ ঘটান তারা। এতে মৃত্যু হয় হানিয়ার। বিপ্লবী গার্ডের এক কর্মকর্তা তেহরান থেকে টেলিগ্রাফকে জানিয়েছেন, হামলার পর তল্লাশি চালিয়ে ওই ভবনের অন্য 2টি কক্ষেও বোমার সন্ধান পাওয়া যায়। তারা এখন নিশ্চিত যে আনসার আল মাহাদি সুরক্ষা ইউনিটের কর্মকর্তাদের ভাড়া করেছিল মোসাদ। এই ইউনিট বিপ্লবী গার্ডের অংশ। তারা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। এদিকে ইসমাইল হানিয়াকে স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল হত্যা করেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয়েছিল এবং এই হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, ওই ভবনের বাইরে থেকে 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়। এতে ভয়াবহ বিস্ফোরণ হয়। আবারও নাগরিকদের লেবানন ছাড়ার তাড়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র। নাগরিকদের উদ্দেশ্যে জারি করা এবারের ঘোষণায় দেশটি বলেছে, টিকিট পাওয়া মাত্র তারা যেন লেবানন ছেড়ে চলে যান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তার নাগরিকদের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যে কোনো টিকিট পাওয়া মাত্র লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির একই ধরনের সতর্কতার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আঞ্চলিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। বিবিসি বলছে, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। গত বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটি। বৈরুতে ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার কয়েক ঘণ্টা পর তেহরানে হানিয়াকে হত্যা করা হয়। আশঙ্কা করা হচ্ছে, লেবানন ভিত্তিক ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই অবস্থায় যে কোনো প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে। হিজবুল্লাহ শনিবার রাত 12:30টার দিকে উত্তর ইসরায়েলের বেইত হিলাল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে। তবে হতাহতের কোনো খবর জানায়নি ইসরায়েল। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশনা জারি করেছে। দেশটি লেবাননে অবস্থানকারীদের অবিলম্বে চলে যেতে বলেছে এবং অন্যদের সেখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে। অন্যদিকে বিদ্যমান পরিস্থিতিতে কানাডা তার নাগরিকদের ইসরায়েল ভ্রমণে না যেতে সতর্ক করেছে। দেশটি বলছে, এই অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মার্কিন দূতাবাস শনিবার বলেছে, যারা লেবাননে থাকতে চান তাদের উচিত ভালো পরিকল্পনা প্রস্তুত করা এবং দীর্ঘ সময়ের জন্য কোথাও আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকা। তারা আরও বলেছে, বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত এবং বাতিল করেছে। এছাড়া অনেক এয়ারলাইন্সের টিকিট বিক্রি হয়ে গেছে। গাজা উপত্যকায় ৩০২তম দিন ছিল শনিবার। এদিন উপত্যকার বিভিন্ন পয়েন্টে দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। হামাসের যোদ্ধারা এদিন স্নাইপার শটে এক ইসরায়েলি সেনাকে হত্যার ভিডিও প্রকাশ করেছে। এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বলেছে, আমাদের যোদ্ধারা রাফা শহরের জালাতা এলাকায় দখলদার সেনাদের সঙ্গে খুব কাছ থেকে লড়াইয়ে লিপ্ত রয়েছে। এলাকাটিতে শত্রুরা অগ্রসর হতে চাইলে তাদের সেনা ও সামরিক যানবাহনের সাথে সংঘর্ষ শুরু হয়। জালাতা এলাকায় আল কাসাম এদিন 2টি নামের পার্সোনেল ক্যারিয়ার, 2টি মিলিটারি বুলডোজার ও একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন 105 রকেটের হামলা চালিয়েছে। হামলার পর ওই এলাকায় হতাহতদের নিতে উদ্ধারকারী হেলিকপ্টার এসেছে বলে জানায় আল কাসাম। স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনাকে হত্যার একটি ভিডিও নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে হামাস। দৃশ্যটি রাফা শহরের পূর্ব কবরস্থান এলাকায়। এতে দেখা যায়, এক ইহুদিবাদী সেনা একটি ট্যাঙ্ক বা সাঁজোয়া যানের ভেতর থেকে উঠে দাঁড়ান। এ সময় তার পিঠে গুলি করা হয় এবং ওই সেনা লুটিয়ে পড়ে। গুলি চালানোর আগে হামাস যোদ্ধা বলেন, হে আবু আবদ, এটি আপনার সম্মানে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, আবু আবদ বা আবদের পিতা বলতে এখানে সদ্য নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়াকে সম্বোধন করা হয়েছে। গাজা উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা মধ্য গাজার নেতজারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইনের উপর মর্টার হামলা চালিয়েছে।
মিয়ানমারের উত্তরাঞ্চলে শান রাজ্যের লাশিও শহরে সামরিক বাহিনীর আঞ্চলিক প্রধান কার্যালয় দখলের দাবি করেছে দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা। এক বিবৃতিতে এ দাবি করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক গেছে লাশিও শহরের ওপর দিয়ে। শহরটিতে অবস্থিত সামরিক কার্যালয়ের দখলে গত মাসের শুরু থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির যোদ্ধাদের লড়াই চলছে। এ বিষয়ে জানতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা এএফপি, তবে কোনো জবাব পাওয়া যায়নি। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ওই সামরিক কার্যালয়ে যে সেনারা লড়াই চালিয়ে যাচ্ছিলেন তারা শনিবার সকাল থেকে পিছু হটা শুরু করেছে। লাশিওতে বিদ্রোহীদের জয়ের মধ্য দিয়ে মিয়ানমারে গত ৩ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক কোনো সামরিক কার্যালয় হারালো দেশটির সশস্ত্র বাহিনী। পাশাপাশি বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে শান রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। দেশটিতে সামরিক বাহিনীর 14টি আঞ্চলিক কার্যালয় রয়েছে, এর মধ্যে 10টিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। শান রাজ্যে বিদ্রোহীদের চালানো অভিযানের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল চীন সীমান্তে লাউকাই শহর দখল। সে সময় সরকারি বাহিনীর প্রায় 2000 সেনা আত্মসমর্পণ করেছিলেন। এটি ছিল বিগত কয়েক দশকের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর সবচেয়ে বড় পরাজয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।